দেখে নেব খেলার সময় শিরোনাম। টেস্ট সিরিজের আগে ভিন্ন আয়োজন ক্রিকেট অস্ট্রেলিয়ার। ডারউইনের সৈকতে দিন কাটালেন তাসকিন ক্যারিরা। সামর্থ্য প্রমাণে প্রস্তুত টিম টাইগার্স, ফুরফুরে মেজাজে অজিরা। বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে ধোঁয়াশা। সরকার আশ্বাস দিলেও সদুত্তর দিতে পারছে না বিসিবি। এখনো পরিষ্কার নয় বিসিসিআই এর অবস্থান। মালয়েশিয়ার বিপক্ষে টি-20 সিরিজে দাপুটে জয় এইচপি ইউনিটের। জিসানের ঝোড়ো 50-তে দ্বিতীয় ম্যাচে 7 উইকেটে জিতল স্বাগতিকরা। এফসি চ্যালেঞ্জ লিগে অভিষেক হচ্ছে ফোর্টিস এফসির। প্রতিপক্ষ কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নিতে চায় বাংলাদেশি ক্লাব। এবং বেতন ইস্যুতে মুখোমুখি বাফুফে ও অনূর্ধ্ব-20 দলের কোচ। সামাজিক মাধ্যমে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ জেরার্ডের। নির্ধারিত সময়ে পরিশোধের দাবি ফেডারেশনের। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা গর্বের ব্যাপার। শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও নিজেদের সামর্থ্য প্রমাণে প্রস্তুত টিম বাংলাদেশ। অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। তবে এই সিরিজে নাহিদ রানার অনুপস্থিতি ভোগাতে পারে ঢাকা এক্সপ্রেসকে। ডারউইনে ক্যারি আর ওয়েদারাল্ডকে নিয়ে অন্যরকম দিন পার করেছেন তাসকিন। ডারউইনের সমুদ্রে রোদ পোহাচ্ছেন তাসকিন। এক পাশে অ্যালেক্স ক্যারে, অন্য পাশে লোকাল বয় জেক ওয়েদারাল্ড। সেখানেই শেষ নয়, স্থানীয়দের মতো নৌকায় চড়ে যাচ্ছেন মাছ সমুদ্রে। উদ্দেশ্য মাছ শিকার। ঘাম ঝরানো অনুশীলনকে বিদায় বলে তাসকিন যেন বনে গেলেন পুরোদস্তুর অস্ট্রেলিয়ান। ওয়াটারফ্রন্টে এমন আয়োজনে দিন পার করলেন দুই দলের ক্রিকেটাররা। এর পেছনে অবশ্য একটা কারণও আছে। ডারউইন আর বাংলাদেশের একমাত্র মিল ওই সাগর, পানি আর মাছকে ঘিরে। ক্রিকেট অস্ট্রেলিয়াও থিম ফটোশুটে বেছে নেয় তাই এমন জায়গা। এরপরে দুই দলের প্রতিনিধিরা মুখোমুখি হয় স্থানীয় গণমাধ্যমের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখানে আসতে পেরে সত্যি সম্মানিত বোধ করছি। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের মাটিতে ও তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলা আমাদের সব ক্রিকেটারের জন্য অত্যন্ত গর্বের। 23 বছর অপেক্ষা শেষে অজিদের মাঠে টেস্ট। তাসকিনের রোমাঞ্চিত হওয়াটাই তো স্বাভাবিক। তবে টাইগারদের প্রস্তুতি নিয়ে আছে প্রশ্ন। প্রস্তুতি ম্যাচে শান্ত মুশফিকরা গুটিয়ে যায় মাত্র 54 রানে। তাসকিন অবশ্য ওই অতীত নিয়ে চিন্তিত নন। তবে ঢাকা এক্সপ্রেসের আক্ষেপ নাহিদ রানাকে ঘিরে। গুরুত্বপূর্ণ সিরিজে এই পেসারের অনুপস্থিতি যে দলকে পিছিয়ে দিয়েছে সেটাই মনে করিয়ে দিলেন। নাহিদ ও শরীফুল থাকলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতে পারত। আমরা তাদের খুব মিস করব, বিশেষ করে নাহিদ রানাকে। সে বর্তমানে বিশ্ব ক্রিকেটে বড় হুমকি, কিন্তু দুর্ভাগ্যবশত সে চোট পেয়েছে। তবে আমরা ভালো করার আশা করছি। এদিন তাসকিনের ছিপে মাছ উঠেছে কিনা জানা যায়নি। তবে ডারউইন টেস্টে অজি ব্যাটারদের শিকার করার গুরুদায়িত্ব থাকবে ঢাকা এক্সপ্রেসের কাঁধে। আর না হলে ঐতিহাসিক সিরিজটা রূপ নেবে চূড়ান্ত হতাশায়। সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজের আগে ফুরফুরে মেজাজে মাইটি অস্ট্রেলিয়া। ব্যস্ত সূচির শুরুতে এই সিরিজ দিয়েই প্রস্তুতি সারতে চায় তারা। ধারাবাহিকভাবে পারফর্ম করে ওপেনিংয়ে থিতু হতে মরিয়া ট্র্যাভিস হেড। এদিকে দীর্ঘদিন পর মাঠে ফিরতে তর সইছে না কামিন্স লায়নদেরও। শক্তিশালী দল নিয়েই ডারউইনে প্রথম টেস্টে লড়বে অজিরা। দু দলের দু রকম চিত্র। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার দুর্লভ সুযোগ, আর অজিদের জন্য উপভোগের এক মঞ্চ। সঙ্গে ব্যস্ত সূচির শুরুতে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ। বাংলাদেশ সিরিজ দিয়েই যে আন্তর্জাতিক ক্রিকেটের ছুটি শেষ হচ্ছে অস্ট্রেলিয়া দলের। এরপরই সব হাই প্রোফাইল সিরিজ। সাউথ আফ্রিকা, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ, আর অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে 150তম টেস্ট তো আছেই। সেসব মহারণের আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই নামবে অজিরা। বাংলাদেশের মতো দলের বিপক্ষে খেললে যেটা হয় যে এই ম্যাচগুলোতে সবাই ধরেই নেই রান করব। এটা একটা বাড়তি চাপ। আশা করি ম্যাচে দুটোতে রান পাবো।
ডেভিড ওয়ার্নার, উসমান খাজাদের অবসরের পর ওপেনিং নিয়ে বেশ ঝামেলায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সাদা পোশাকে নিয়মিত ওপেনার না হলেও ব্যাটিং ইনিংস শুরুর গুরুদায়িত্ব থাকছে ট্র্যাভিস হেডের কাঁধে। অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতে বেশ ফুরফুরে মেজাজে আছেন এই হার্ড হিটার। ডারউইন ও ম্যাকেইয়ে তাসকিন এবাদতদের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত তিনি। অবশ্য টেস্টে মেকশিফট থেকে স্বীকৃত ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আরও সময় চান হেড। 1-2 টেস্ট হলে বলা কঠিন, যদি 20 টেস্টে ওপেনিংয়ে নামতে পারি তাহলে হয়তো ভালো হবে। ধারাবাহিকতাটাই গুরুত্বপূর্ণ। হেডের মতো নির্ভার গোটা দলই অনেকটা দেরিতে অনুশীলন শুরু করেছে তারা। শেষ মুহূর্তের প্র্যাকটিস সেশনের চিত্র আর দেশটির গণমাধ্যমের খবর থেকে সিরিজের প্রথম টেস্টের একাদশ নিয়ে প্রাথমিক ধারণাও পাওয়া গেছে। ট্র্যাভিস হেডের ওপেনিং পার্টনার জেক ওয়েদারাল্ড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেনরা আছেন। বোলিংয়ে মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের পাশাপাশি ইনজুরি থেকে ফিট হয়ে খেলায় ফিরছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। অলরাউন্ডার ক্যামেরন গ্রিন আর বিউ ওয়েবস্টারের খেলার সম্ভাবনা জোরালো। ফিরছেন স্পিনার নেথান লায়ন। চোট থেকে দীর্ঘদিন পর খেলায় ফেরা নিয়ে কতটা রোমাঞ্চিত তিনি জানালেন সতীর্থ হেড। সে দীর্ঘদিন মাঠের বাইরে, তবে এখন ভালো আছে, ম্যাচ খেলতেও উদ্গ্রীব হয়ে আছে। অস্ট্রেলিয়ান কন্ডিশনে লড়াইয়ের সূত্র খুঁজে ফিরছে শান্তর দল। লোকাল টিমের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই হেরেছে ইনিংস ব্যবধানে। তারপরও অবশ্য গা ছাড়া ভাব নিয়ে নামতে চায় না অজিরা, খেলতে চায় স্বাভাবিক খেলাটাই। মাকসুম আলম খান, সময় সংবাদ। রাজনৈতিক টানাপোড়েনে আবারও শঙ্কার মুখে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। দুই দেশের সিরিজ আয়োজনে এখনও কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ও এইচ গ্রুপ কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে বাংলাদেশে দল পাঠাতে ভারত সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় দেশটির ক্রিকেট বোর্ড। এখনো হবে কিনা কোনো আপডেট নেই, তো সুতরাং যেহেতু এখনো কোনো আপডেট আমরা জানি না, আপডেট নেই। ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে যে কোনো প্রশ্নের এই একটাই উত্তর। অথচ সবকিছু ঠিক থাকলে 2024 ও 25 সালে 2 দফা স্থগিত হওয়া সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা এই সেপ্টেম্বরেই। কিন্তু দিনকে দিন শঙ্কা আরও জোরালো হচ্ছে। রাজনৈতিক টানাপোড়েনে আদৌ কি তা হবে? এখন পর্যন্ত বাংলাদেশে আসার অনুমতি মিলেনি ভারতীয় ক্রিকেট দলের। দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের বরাত দিয়ে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, এই সফর নিয়ে কোনো সিদ্ধান্ত এখন তাদের হাতে নেই। পেতে হবে সরকারের গ্রিন সিগন্যাল। এর জন্য শীঘ্রই সরকারের দ্বারস্থ হবে বোর্ড। এদিকে বিসিবিও যেন গোলক ধাঁধায়। সিরিজ আয়োজনে নেই কোনো অগ্রগতির খবর। বোর্ড পরিচালক মিনহাজুল আবেদিন নান্নুও দেখাতে পারলেন না আশার আলো। যা কিছু বলার আছে পরে বলা যাবে। এটা যেহেতু আপডেট নাই, এই ব্যাপারে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না, এটা আমি বলতে পারবো না। এদিকে সিরিজ আয়োজন সম্ভব না হলে ভিন্ন কোনো পরিকল্পনা আছে কি না বিসিবির, এমন প্রশ্নের উত্তরেও ছিল হতাশার সুর। সেই ফাঁকা সময়ে ঘরোয়া ক্রিকেটকেই বিকল্প মনে করছেন নান্নু। সিরিজের বিকল্প নয়, তারপর ডোমেস্টিক ক্রিকেটটা শুরু হয়ে যাচ্ছে। প্লেয়াররা ডোমেস্টিক ক্রিকেটের মধ্যে নিজের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা মনে হয় খুব সহজেই শুরু হয়ে যাবে, তো সুতরাং ওখানে কনসেন্ট্রেশন হবে। বাংলাদেশ সফরে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলার কথা ভারতের। তবে রাজনৈতিক টানাপোড়েনে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের কবে নাগাদ উন্নতি হবে সেটাই এখন বড় প্রশ্ন। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। এবারে বাংলাদেশ এইচপি ইউনিটের খবর। মালয়েশিয়াকে 7 উইকেটে হারিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচটাও জিতে নিয়েছে বাংলাদেশ এইচপি। সহজ জয়ে সিরিজ ঘরে তুলেছে লাল সবুজের দল। শুরুতে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 105 রান করে সফরকারীরা। জবাবে জিসান আলমের 21 বলে 57 রানের ঝোড়ো ইনিংসে সহজ জয় পায় বাংলাদেশ এইচপি। ম্যাচ সেরা হয়েছেন জিসান আলম। প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও অবস্থাটা সুবিধার ছিল না মালয়েশিয়ার। 19 রান তুলতেই 2 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে সফরকারীরা। পরের উইকেটে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালয় ব্যাটাররা। তৃতীয় উইকেট জুটিতে আসে 50 রান। সাইদ আজিজ এবং আহমেদ আকিলকে আউট করতে বেশ বেগ পেতে হয় বাংলাদেশি বোলারদের। মিরপুরে টস হারলেও প্রতিপক্ষকে খুব একটা পাত্তা দেয়নি বাংলাদেশ এইচপি ইউনিট। তবে এই একটা জুটি বেশ ভালোই ভুগিয়েছে স্বাগতিকদের। 5 বলে 0 করে আউট হয়ে যান মোহাম্মদ রুবেল। আসলাম খানকে 18 রানে ফেরান স্পিনার রাকিবুল হাসান। পরে 58 রানের জুটি করে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানায় মালয়েশিয়া, কিন্তু দুজনকেই ফিরিয়ে দেন আবু হায়দার রনি। আজিজের রান ছিল 40 আর 33 বলে 30 করেন আকিল। প্রতিপক্ষকে অল আউট করতে পারেনি বাংলাদেশি বোলাররা, তবে স্কোরবোর্ডে রান উঠাতেও দেয়নি। তাই তো নির্ধারিত 20 ওভারে মাত্র 105 রান করতে সমর্থ হয় মালয়েশিয়া।
অল্প পুঁজি নিয়ে কোনো রকম লড়াই করতে পারেনি সফরকারীরা। ১৯ বলে 50 হাঁকিয়ে তাদের রানটাকে আরও মামুলি বানিয়ে দেন জিসান আলম। ২-৪-এর সঙ্গে তিনি হাঁকান 7টা ছক্কা। ২১ বলে ৫৭ রান করে অপরাজিত ছিলেন জিসান। আরেক ওপেনার জাওয়াদের ব্যাট থেকে আসে ৮ বলে ২৩। ওয়ান ডাউনে নামা আরিফ অবশ্য সুবিচার করতে পারেননি নিজের নামের উপর। ৩ বলে ৪ করেই ফিরে যান প্যাভিলিয়নে। জিসানের সঙ্গে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন শামীম হোসেন পাটোয়ারি। ৮ বলে করেন ১২ রান। 7 উইকেটের বড় জয়ে সিরিজ জিতলেও নিজেদের পারফরমেন্স এবং প্রস্তুতিতে খুব একটা সন্তুষ্ট নন জিসান। আরও একটু প্রতিরোধ আশা করেছিলেন প্রতিপক্ষের কাছ থেকে। তবে টপ অ্যান্ড টি20তে যাওয়ার আগে এই ইনিংসটা আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস তার। অস্ট্রেলিয়া সফর যাওয়ার আগে যাতে একটা ভালো প্রিপারেশন নিতে পারে, আমরা লং ডে অনেক প্র্যাকটিস করছি, তো হিসাবে 2টা ম্যাচ মালয়েশিয়ার সাথে খেলা হয়েছে। যেন আমরা অস্ট্রেলিয়া ভালো খেলতে পারি ওই প্রিপারেশনের জন্য 2টা ম্যাচ খেলা হয়েছে। প্রত্যেকটা প্লেয়ার রেগুলার ম্যাচের মধ্যে থাকে, তো তার স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ হবে। তো খেলতে পারি নাই, বাট আফসোস নাই, কিন্তু আমি ওদিকে চেষ্টা করছি। বিপিএলে লাস্ট ইয়ার আমি কোনো ম্যাচ খেলতে পারিনি, একটু খারাপ লাগছে, বাট প্র্যাকটিসটা রেগুলার করছি, প্রসেসে ছিলাম যেন সামনে খেলাগুলোতে যেন ভালো খেলতে পারি। রিয়াদ ভাই আমাদের ব্যাটিং দায়িত্বে আছেন, উনি আমাদের সবসময় হেল্প করতেছেন, কোন ব্যাটসম্যানের কী প্রয়োজন ওটা উনি জাস্টিফাই করে কাজ করতেছেন। তো মার্শাল্লাহ রিয়াদ ভাই, সোহেল স্যার, বাকি যারা স্যার আছেন তারা সবাই ভালো কাজ করতেছে। 12ই আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ওয়ানডে ফরম্যাটের সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ, এইচপি এবং মালয়েশিয়া। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এবারে ফুটবল। এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ দিয়ে কাল ক্লাব আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হচ্ছে বাংলাদেশি ক্লাব ফর্টিজ এফসির। প্রতিপক্ষ গত মৌসুমের সেমিফাইনালিস্ট কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেড। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নিতে চান ফর্টিজের কোচ মাসুদ পারভেজ কায়সার। তবে বাংলাদেশি কন্ডিশন সম্পর্কে আগে থেকেই ধারণা থাকায় ম্যাচ নিয়ে চিন্তিত নন মুরাস কোচ। বসুন্ধরার কিংস অ্যারেনায় 2 দলের লড়াই শুরু বিকেল 3টায়। মাঠের লড়াইয়ে নামার আগে হ্যান্ডশেকে ফ্রেমবন্দি হলেন 2 দলের কোচ ও অধিনায়ক। ফর্টিজ এফসি অধিনায়ক পা ওমর কিছুটা নির্ভর, তবে মুরাস ইউনাইটেড ক্যাপ্টেন যেন কিছুটা চাপে আছেন। প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে নামবে বাংলাদেশি ক্লাব ফর্টিজ এফসি। প্রতিপক্ষ কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড বেশ শক্তিশালী ক্লাব, তবে ঘরের মাঠে ম্যাচ হওয়ায় কিছুটা এগিয়ে থেকেই নামবে। চেনা কন্ডিশন আর দর্শক সমর্থন কাজে লাগিয়ে ম্যাচ বের করে আনতে চান ফর্টিজ কোচ ও ক্যাপ্টেন। 90 মিনিটসের ম্যাচ, কারণ একটাই ম্যাচ। এই সুবিধাটুকু হোম মাঠে আমরা পর্যাপ্তভাবে যদি আমরা নিতে পারি, আমরা ট্রাই করব। হার্ট অ্যান্ড সোল, প্লেয়াররাও রেডি। ইনশাল্লাহ আমরা ভালো খেলে এই ম্যাচ জিতে নেক্সট পর্বে খেলার জন্য এগিয়ে যাব। আমরা প্রথমবারের মতো চ্যালেঞ্জ লিগে খেলবো। এই ম্যাচ নিয়ে আমরা রোমাঞ্চিত। সবার ভাবনায় এখন শুধুই এই একটি ম্যাচ, সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত সবাই। আমাদের ওপর বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ আমরা কোয়ালিফাই করব। বসুন্ধরা কিংস ও আবাহনীর ওপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় চ্যালেঞ্জ লিগে সুযোগ মিলেছে ফর্টিজের। আন্তর্জাতিক মঞ্চে চমক দেখাতে দেশিদের সঙ্গে এক ঝাঁক বিদেশি ফুটবলার দলে টেনেছে তারা। গোলপোস্টে শ্রীলঙ্কান সুজন পেরেরার ওপর আস্থা রাখবেন কোচ। মুরাসের আক্রমণ রুখে দিতে জাপানি শিওয়ান কাওয়াসাকির সঙ্গে স্বদেশি শিমুমুরা হবেন মাঝ মাঠের কন্ট্রোলার। ফরেনদের ওপরই সবচেয়ে বেশি আস্থা স্বাগতিকদের। জাপানি 2 জন শুধুমাত্র এফসি কাপের জন্য, এবং ইব্রাহিম এবং শাকিলকে আমরা ঢাকা আবাহনী থেকে শুধুমাত্র এফসি কাপের জন্য নেওয়া হয়েছে। ওদেরকে প্রায় 3 সপ্তাহ পেয়েছি। আমি আমার মেধা দিয়ে আমি চেষ্টা করেছি পর্যাপ্ত রেডি করতে। ঢাকার গরমে অনুশীলনে বেগ পেতে হয়েছে মুরাস ইউনাইটেডের। সেশনের ফাঁকে ফাঁকে নিতে হয়েছে ওয়াটার ব্রেক। অনুশীলনের মতোই দিনের আলোতে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে লড়তে হবে মুরাসের। তবে বাংলাদেশের কন্ডিশনে তাদের 13 ফুটবলারের খেলার অভিজ্ঞতা কিছুটা স্বস্তি দিচ্ছে। আমার মনে হয় কোনো সমস্যা হবে না, কারণ আমরা এই আবহাওয়া সম্পর্কে জানি। আশা করি ভালো কিছুই হবে। তারা বেশ ভালো দল, বিশেষ করে তাদের বল নিয়ন্ত্রণের দক্ষতা খুবই ভালো। যতটুকু জানি তারা 3-4 জন বিদেশি প্লেয়ার পরিবর্তন করেছে। এই মুরাস ইউনাইটেডের বিপক্ষে গত মৌসুমে 2-0 গোলে হেরে এফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ড থেকে বিদায় নিয়েছিল আবাহনী। তাই আকাশী নীলদের হয়ে প্রতিশোধের দায়িত্বটা থাকছে ফর্টিজের কাঁধে। সেই দায়িত্বটা কতটুকু পূরণ করতে পারে তারা, সেটাই এখন দেখার পালা। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। বেতন ইস্যুতে মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর অনূর্ধ্ব 20 দলের কোচ জেরার্ড জোন্স। বেতন না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায়ত্ব প্রকাশ করেন জেরার্ড। অর্থের অভাবে তার স্ত্রী সন্তানরা খেতে পারছেন না বলেও আকুতি জানান ব্রিটিশ কোচ।
যদিও ব্যাংকিং সিস্টেমের ওপর দায় চাপিয়ে চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়েই বেতন পরিশোধের দাবি করেছে বাফুফে। মাত্র 1 মাসের সম্পর্ক, এর মাঝে চরম তিক্ততা বাফুফে আর অনূর্ধ্ব 20 দলের কোচ জেরার্ড জোন্সের। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এই খবর এখন পুরো দুনিয়া জেনেছে। শুধু একটাবার চোখ বন্ধ করে ভাবুন, এর ফলে বাংলাদেশের ফুটবলের ভাবমূর্তি গিয়ে দাঁড়ালো কোথায়। ঘটনার সূত্রপাত সোমবার সকালে। পারিশ্রমিক না পেয়ে ফেসবুকে একটি পোস্ট দেন জেরার্ড, যেখানে নিজের এবং পরিবারের নিরাপত্তার পাশাপাশি বিষণ্ণতার কথা উল্লেখ করেন ব্রিটিশ কোচ। এরপর ফেসবুকে আরও একটি স্ট্যাটাস জেরার্ডের, যেখানে অর্থপ্রাপ্তির কথা স্বীকার করলেও তিনি দৃষ্টি আকর্ষণ করেন সেটা বিদেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে। বিদেশি কোচের সঙ্গে পারিশ্রমিক নিয়ে বাফুফেতে টানা পড়েন নতুন নয়, এর আগেও বহু ঘটনার নজির আছে। তবে জেরার্ড জোন্সের ক্ষেত্রে বিষয়টি একেবারে লেজে গোবরে। সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন ব্রিটিশ কোচ, যেখানে ফুটে ওঠে অর্থের অভাবে স্ত্রী সন্তানদের মুখে খাবার তুলে না দিতে পারার আকুতি আর নিজের নিরাপত্তাহীনতার শঙ্কা। সত্যি বলতে এটা খুবই হৃদয় বিদারক। প্রতিদিন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি। আমি শুধু একা নই, এই পরিস্থিতিতে আমার স্ত্রী সন্তানরাও কষ্ট পাচ্ছে। আমি শেষ হয়ে যাচ্ছি এবং একই সঙ্গে ভেঙে পড়েছি। মনে হচ্ছে আমি আমার পরিবারকে প্রচণ্ডভাবে হতাশ করছি। যদিও বাফুফের দাবি বিষয়টা অতিরঞ্জিত করেছেন জেরার্ড। তার সঙ্গে হওয়া চুক্তিতে নাকি স্পষ্ট উল্লেখ রয়েছে তিনি বেতন পাবেন প্রতি মাসের 10 তারিখের মধ্যে। সেই হিসেবে হয়তো ঠিক অবস্থানেই ফেডারেশন। কিন্তু প্রশ্ন হলো, একজন কোচের বেতন পরিশোধের প্রক্রিয়ায় কেন তৈরি হবে তিক্ত পরিস্থিতি? গেল জুনে হেড অব ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্ট হিসেবে জেরার্ড জোন্সকে নিয়োগ দেয় ফুটবল ফেডারেশন। এছাড়াও করা হয় অনূর্ধ্ব 20 দলের হেড কোচ। এর আগে মরক্কো, কম্বোডিয়া এবং আমেরিকাতে কাজ করার অভিজ্ঞতা আছে উয়েফা এ লাইসেন্সধারী এই কোচের। এস এম ইকবাল, সময় সংবাদ। এবারে নারী ফুটবল প্রসঙ্গ। নারী ফুটবলের উন্নয়নে এককালীন নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও নিয়মিত সহযোগিতা। সিলেটে গিয়ে এমন আহ্বান জানিয়েছেন নাইজেরিয়ার নারী ফুটবল দলের তারকা অ্যাশলে প্লামট্রে। একই অনুষ্ঠানে বাংলাদেশে মোহাম্মদ সালাহ, ক্রিস্টিয়ানো রোনালদো ও লামিন ইয়ামালের মতো বিশ্ব তারকাদের আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন স্পাইস বাজার ফাউন্ডেশনের কর্ণধার আব্দুল গিয়াস। দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্টে বিস্তারিত। মাঠে ফুটবল আর স্বপ্নের সীমানা আন্তর্জাতিক অঙ্গন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মেয়েদের ফুটবলে প্রয়োজন নিয়মিত অনুশীলন, সুযোগ সুবিধা আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সিলেট নগরীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এসে এমন বার্তাই দিলেন ব্রিটিশ নাইজেরিয়ান ফুটবলার অ্যাশলে প্লামট্রে। আমি কখনোই চাই না এমন হোক যে আমি আসলাম, একটা ক্যাম্প করলাম, সংবাদ মাধ্যমে বেশ প্রচার হলো, ব্যাস এটুকুই। বরং এটি এমন একটি বিষয় হওয়া উচিত যাতে এখানে থাকা মানুষগুলো দীর্ঘমেয়াদে এই মেয়েদের সমর্থন যোগাতে পারে। তাই এটি একবারের কোনো উদ্দেশ্য হওয়া উচিত নয়, বরং এটি এমন হওয়া উচিত যেখানে নারী ফুটবলে বিনিয়োগ করতে চায় এমন মানুষ যুক্ত হবে। বাংলাদেশে প্রথমবার এসে সিলেটের তরুণীদের সঙ্গে সময় কাটিয়ে উচ্ছ্বসিত প্লামট্রে। তার চোখে খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সামাজিক সম্পৃক্ততা তৈরিরও শক্তিশালী মাধ্যম। তবে একটি ফুটবল ক্যাম্প আয়োজন করেই দায়িত্ব শেষ নয়। ক্যাম্পের পরও মেয়েরা যাতে নিয়মিত অনুশীলন করতে পারে, দক্ষতা বাড়াতে পারে এবং খেলোয়াড় হিসেবে এগিয়ে যেতে পারে, সেই পরিবেশ তৈরির ওপর জোর দেন তিনি। একটি দলের মধ্যে এমন সৌহার্দ্য দেখতে আমার দারুণ লাগে, যেখানে সবাই নিজেকে প্রকাশ করার সুযোগ পায় এবং দলের মধ্যে নিজের মতো থাকার স্বাধীনতা থাকে। কেবল গ্রহণীয় হওয়াই নয়, আমি মনে করি যখন আপনি দলে নিজেকে খোলামেলাভাবে প্রকাশ করতে পারেন তখন পারফরমেন্সও ভালো হয়। নিজের ফাউন্ডেশনের কার্যক্রমের উদাহরণ টেনে প্লামট্রে জানান, চলতি বছর নাইজেরিয়ার লাগোসে 250 তরুণীকে নিয়ে ফুটবল ক্যাম্প করেছেন তিনি। বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী তিনি। এদিকে সিলেটের এই আয়োজনে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এলো আরও বড় চমক। বিশ্ব ফুটবলের তারকাদের বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্পাইস বাজার ফাউন্ডেশনের কর্ণধার আব্দুল গিয়াস।
সরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে মোহাম্মদ সালাহ, ক্রিস্টিয়ানো রোনালদো ও লামিন ইয়ামালের মতো তারকাদের বাংলাদেশে আনার স্বপ্ন তার। প্রত্যাশা, বিশ্বখ্যাত ফুটবলারদের বাংলাদেশে এনে তরুণদের সরাসরি অনুপ্রেরণার সুযোগ তৈরি করা গেলে দেশের ফুটবলে বাড়বে আগ্রহ, তৈরি হবে নতুন সম্ভাবনা। প্রথম তো আমরা উদ্দেশ্য নিয়েছি সালারে আমার আনার জন্য, ইনশাল্লাহ তার টিমের সাথে আলাপ হয়েছে, ইটস পজিটিভ। বাট এই যে আসলে আইসে এইটার অবভিয়াসলি রিপোর্ট যাবে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো হু নোজ, হতে পারে, স্কাই ইজ দ্য লিমিট আমাদের সাথে, বিকজ আইভ গট দি অ্যাক্সেস টু এনি ফুটবলার্স, ফুটবল না, আইভ গট অ্যাক্সেস টু ক্রিকেট, বাস্কেটবল, টেনিস, এনিথিং। আমাদের মহিলা ফুটবলাররা যাতে ভবিষ্যতে সুন্দরভাবে খেলতে পারে, নিজের লাইফ গড়তে পারে, সে ব্যাপারে আসলে প্লামট্রি ফিনান্সিয়ালি এবং সামগ্রিকভাবে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছে। এশলেই প্লামট্রি ফাউন্ডেশন, স্পাইস বাজার ফাউন্ডেশন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নারী ফুটবলারদের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরের ফুটবল প্রসঙ্গ এবার। জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ 3 মহাদেশীয় ফুটবল ফেডারেশন। বিশ্বাস ভেঙেছেন ফিফা সভাপতি, এমন অভিযোগে যৌথভাবে খোলা চিঠি পাঠিয়েছে ইউএফা, এএফসি ও কনকাকাফ। সেই সঙ্গে ফুটবলের স্বার্থে নতুন নেতৃত্বের দাবিও তুলেছেন তারা। সমালোচনা করা হয়েছে মরক্কোতে অনুষ্ঠিত হওয়া ফিফার জরুরি সভা নিয়েও। ফুটবলারদের চেয়েও রাজনীতিবিদদের বেশি পছন্দ জিয়ান্নি ইনফ্যান্তিনোর। ক্ষমতার আশেপাশে থাকতে ভালোবাসেন। যখন টালমাটাল গোটা ফুটবল বিশ্ব, তখন তাকে পাওয়া গেল কলম্বিয়ার প্রেসিডেন্টের অনুষ্ঠানে। ক্যালিতে ডানপন্থী এই রাষ্ট্রপ্রধানের অনুষ্ঠানে ফিফা সভাপতির কি কাজ, তা প্রশ্নের জন্ম দিচ্ছে। ধারণা করা হচ্ছে নিজের চেয়ার বাঁচাতেই ডানপন্থী রাজনীতিবিদদের ধর্ণা দিচ্ছেন। আপাতত তার চেয়ার বাঁচাতে রাজনৈতিক সাহায্যের বিকল্প নেই। ফিফা সভাপতির বিরুদ্ধে জোট বেঁধেছে 3 মহাদেশীয় ফুটবল ফেডারেশন। ইউরোপিয়ান মহাদেশের উয়েফা তো আগেই ছিল, এবার তাদের সাথে প্রকাশ্যে জোট বাঁধল এশিয়ার এএফসি আর ক্যারিবিয়ান, নর্থ ও সেন্ট্রাল আমেরিকাকে নিয়ে গড়া কনকাকাফ। দিয়েছে খোলা চিঠি, যেখানে অভিযোগ বিশ্বকাপের একটা অংশ বিক্রির পরিকল্পনা হাতে নেয় বিশ্বাস ভেঙেছেন ইনফ্যান্তিনো। ওই পরিকল্পনা ভেস্তে গেলেও ভেঙে যাওয়া বিশ্বাস আর পুনরুদ্ধার হচ্ছে না। তাই ফুটবল নিয়ন্ত্রক সংস্থার ভাবমূর্তি ফেরাতে নেতৃত্বে পরিবর্তনের দাবি তুলেছে এই 3 ফেডারেশন। মানে সোজা কথায়, বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা বাদ দিয়েও স্বস্তিতে থাকার সুযোগ নেই ফিফা সভাপতির। শুধু তাই নয়, ওই যৌথ বিবৃতিতে সমালোচনা করা হয়েছে মরক্কোতে অনুষ্ঠিত হওয়া ফিফার জরুরি সভা নিয়েও। কোনো কাউন্সিল মেম্বার কিংবা সদস্য দেশের প্রতিনিধি ছাড়াই এমন বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছে তারা। উয়েফার সাথে এই 2 মহাদেশীয় ফুটবল ফেডারেশনের ঐক্য ইনফ্যান্তিনোর চেয়ার নড়বড়ে করে দিল আরও। কনকাকাফ বিবৃতি দিলেও এই মহাদেশে থাকা মেক্সিকো অবশ্য এখনো সমর্থন দিচ্ছে ফিফার বর্তমান সভাপতিকে। শুধু মেক্সিকো নয়, আর্জেন্টিনা সহ 211 সদস্য দেশের মধ্যে 70 সদস্য এখনো ইনফ্যান্তিনোর পক্ষে। তবে এই সমর্থন যেভাবে কমছে, তাতে ফিফার মসনদে যে পরিবর্তন আসন্ন, সে ধারণা করাই যায়। সাব্বির মিথুন, সময় সংবাদ। অর্থের লোভে বিশ্ব ফুটবলের অনেক বড় ক্ষতি করেছেন জিয়ান্নি ইনফান্তিনো। তার প্রকল্পগুলো খেলার মূল সত্তা ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগার মতো লিগগুলোকে ধ্বংস করছে, এমন বিস্ফোরক মন্তব্য করেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। শুধু তাকে সরালেই হবে না, ফিফার প্রশাসনিক কাঠামোতে আমূল পরিবর্তন আনার দাবিও তুলেছেন তেবাস। একসময় যার সিদ্ধান্তে বদলে যেত বিশ্ব ফুটবলের অনেক হিসাব, সেই জিয়ান্নি ইনফান্তিনোকেই এখন সামলাতে হচ্ছে একের পর এক চাপ। ফিফা প্রেসিডেন্টের পদে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। ইউরোপের ফুটবল কর্তাদের বিরোধিতা, একের পর এক সমালোচনা, এবার লা লিগাও করল প্রকাশ্যে তার বিরোধিতা। প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস অবশ্য ইনফান্তিনোর নতুন সমালোচক নন। দীর্ঘদিন ধরেই ফিফা সভাপতির নেতৃত্বের বিরোধিতা করে আসছেন তিনি। তবে এবার শুধু পদত্যাগের দাবি নয়, ইনফান্তিনোর পুরো নেতৃত্বের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন লা লিগা প্রেসিডেন্ট। অভিযোগ, ফুটবলের উন্নতির বদলে ক্ষতিটাই বেশি করছেন ইনফান্তিনো।
জিয়ান্নি ইনফান্তিনোর সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি এটা সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে বলছি না, তার নেতৃত্বের ধরন আমি অনেক আগে থেকে লক্ষ্য করছি। তিনি ফুটবলের উন্নতিতে অবদান রাখছেন না, বরং তার প্রকল্পগুলো খেলার মূল সত্তা ইপিএল ও লা লিগার মতো লিগগুলোকে ধ্বংস করছে। তেবাসের এই আক্রমণের সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের একটা অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন পরিকল্পনা সামনে আসার পর ইনফান্তিনোর ওপর চাপ আরও বেড়েছে। যদিও সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল হয়েছে, কিন্তু বিতর্ক থামেনি, বরং ইউরোপের ফুটবল প্রশাসনে তৈরি হয়েছে আরও বড় বিরোধিতা। উয়েফা বলছে বর্তমান পরিস্থিতিতে ইনফান্তিনোর নেতৃত্ব অব্যাহত থাকা অগ্রহণযোগ্য। নরওয়ে ফুটবল ফেডারেশন প্রকাশ্যে তার পদত্যাগ চেয়েছে, আর ইউরোপের বেশ কয়েকটি ফুটবল অ্যাসোসিয়েশন ইনফান্তিনোর আরেক মেয়াদের পক্ষ দেয়া সমর্থনের চিঠিও প্রত্যাহার করেছে। আমার কাছে ইনফান্তিনো যুগ শেষ। এখন দেখার বিষয় সেটা কবে কার্যকর হবে এবং নতুন কেউ কিভাবে আসবে। আমি আশা করি শুধু কয়েকজনকে সরিয়ে অন্যদের বসানো ঠিক হবে না, ভালো করে সংস্কার করতে হবে। তবে ইনফান্তিনো এখনও চেয়ারে, ফিফাও তার পাশে থাকার বার্তা দিয়েছে। কিন্তু ইউরোপের চাপ, নেতৃত্ব নিয়ে প্রশ্ন আর তেবাসের এমন মন্তব্য, সব মিলিয়ে বিশ্ব ফুটবলের রাজনীতিতে দিনকে দিন জটিলতা বাড়ছে। এখন দেখার বিষয় এত চাপ সামলে কিভাবে টিকে থাকেন জিয়ান্নি ইনফান্তিনো। তামিম হোসেন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়ে। রিয়াল মাদ্রিদে ফিরেই ড্রেসিং রুমে শৃঙ্খলা ফেরাতে একের পর এক কঠোর নিয়ম চালু করছেন হোসে মরিনিও। ফুটবলারদের খাবার, চিকিৎসা, অনুশীলন সব কিছুতেই দ্য স্পেশাল ওয়ান এর কড়া নজর। তবে রিয়ালের দ্বিতীয় অধ্যায় শুরুর সঙ্গে সামনে এসেছে তার ক্যারিয়ারের পুরানো এক অজানা গল্পও। 2013 সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি হওয়ার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেছিলেন মরিনিও, কিন্তু চেলসিকে দেয়া কথা রাখতেই শেষ পর্যন্ত তিনি নিজে সেই প্রস্তাব ফিরিয়ে দেন। 13 বছর পর রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফিরেছেন হোসে মরিনিও। প্রথম দফায় 2011-12 মৌসুমে 100 পয়েন্ট নিয়ে লা লিগা জিতিয়েছিলেন রিয়ালকে, যা এখনও লিগটির রেকর্ড। তবে সাফল্যের পাশাপাশি ফুটবলারদের সঙ্গে বিরোধ আর ড্রেসিং রুমে কোন দলে তিক্ত হয়েছিল শেষটা, এবার সেই ভুলের পুনরাবৃত্তি চান না মরিনিও। প্রাক মৌসুম থেকেই তাই নিয়ন্ত্রণ নিচ্ছেন নিজের হাতে। খাবারের মেনুতে আর নেই ইচ্ছামতো পছন্দ। ফুটবলারদের সকাল ও বিকেলের খাবার ঠিক করে দিচ্ছেন ক্লাবের পুষ্টিবিদ। সময় নিয়েও কড়াকড়ি, আগে দেরি করলে জরিমানা, এখন দেরি করলে অনুশীলনী অংশ নেওয়া যাবে না। করতে হবে একা জিম সেশন, শুধু তাই নয়, অনুশীলন বা দলীয় বৈঠকে অন্তত 1 ঘন্টা আগে উপস্থিতি বাধ্যতামূলক। চোটের পুনর্বাসনেও স্বাধীনতা নেই, বাইরে গিয়ে চিকিৎসা নয়, সবকিছু হবে ক্লাবের মেডিকেল টিমের তত্ত্বাবধানে। যদিও সংবাদ মাধ্যম এএস রিয়ালের সূত্রের বরাতে জানিয়েছে এখন পর্যন্ত মরিনিওর এই কড়াকড়ি ভালোভাবেই মেনে নিয়েছেন ফুটবলাররা। ড্রেসিং রুমে নাকি ফিরেছে ইতিবাচক পরিবেশ। তবে আসল পরীক্ষার সামনে রিয়ালের তারকারা পুরো মৌসুমে কতটা মানিয়ে নিতে পারেন মরিনিওর কঠিন শাসনে, সেটাই দেখার বিষয়। আর রিয়ালে ফিরে নিজের ক্যারিয়ারের পুরনো অধ্যায়ও খুলেছেন মরিনিও। 2013 সালে রিয়াল ছাড়ার পর স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি হওয়ার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেছিলেন তিনি। ফার্গুসনও বলেছেন সবকিছু প্রায় চূড়ান্ত ছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে বদলে যায় সিদ্ধান্ত। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আমি ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার জন্য চুক্তি করেছিলাম, কিন্তু স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি হওয়ার সুযোগ হারানো আমার জন্য নাটকীয় ছিল। এর জন্য আমি অনুতপ্ত নই, কারণ এটা ছিল এমন একটি সিদ্ধান্ত যেটা আমি হৃদয় দিয়ে নিয়েছিলাম। চেলসিকে দেয়া প্রতিশ্রুতি রাখতেই সিদ্ধান্ত বদল করেন মরিনিও। চুক্তি বাতিলের জন্য স্যার অ্যালেক্স ফার্গুসনের কাছে ফোন কলে কেঁদেছিলেন দ্য স্পেশাল ওয়ান। আমি মরিনিওকে ক্লাবের সব পরিস্থিতি বুঝিয়ে দিয়েছিলাম, সে রাজিও হয়েছিল, কিন্তু কয়েক ঘন্টা পর আমাকে ফোন করে কাঁদছিল এবং বলছিল, স্যার অ্যালেক্স, আমি পারছি না, আমি চেলসিকে কথা দিয়েছি আর আমি আমার কথা ভাঙব না। মরিনিও চেলসিতে ফিরে জিতিয়েছিলেন 3য় প্রিমিয়ার লিগ শিরোপা। তবে ইউনাইটেডের গল্প সেখানেই শেষ হয়নি। 2016 সালের দ্বিতীয় সুযোগে ওল্ড ট্রাফোর্ডে যান মরিনিও, জেতেন লিগ কাপ ও ইউরোপা লিগ, কিন্তু 2.5 বছর পর 2018 সালের ডিসেম্বরে চাকরি হারান। সেই মরিনিও নতুন স্বপ্ন নিয়ে আবার রিয়াল মাদ্রিদে। তামিম হোসেন, সময় সংবাদ। অ্যামাজনের প্রতিষ্ঠাতা থেকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, এরপর মহাকাশ আর সংবাদ মাধ্যমে বিনিয়োগ, এবার সেই তালিকায় যুক্ত হতে পারে ফুটবলও। ইংলিশ ক্লাব লিভারপুলের প্রায় 1/3 শেয়ার কিনতে অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী জোটের সঙ্গে আলোচনায় আছেন জেফ বেজোস। চুক্তি হলে অ্যানফিল্ডে শুরু হবে নতুন এক অধ্যায়।
একসময় অনলাইনে বই বিক্রি দিয়ে শুরু, সেই ছোট ব্যবসায়ী একদিন হয়ে ওঠে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন। আর সেই অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এখন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ $200 বিলিয়ন বেশি। অ্যামাজনের পাশাপাশি গড়ে তুলেছেন মহাকাশ গবেষণায় নিজের প্রতিষ্ঠান ব্লু অরিজিন। চাঁদে মানুষ পাঠানোর প্রযুক্তি থেকে শুরু করে রকেট তৈরি, বেজোসের বড় স্বপ্নের অংশ এখন মহাকাশ। শুধু প্রযুক্তি আর মহাকাশ নয়, গণমাধ্যমেও রয়েছে বেজোসের বড় বিনিয়োগ। 2013 সালে প্রায় $25 কোটি কিনেছিলেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট। অর্থাৎ প্রযুক্তি থেকে মহাকাশ, সংবাদ মাধ্যম থেকে বিনিয়োগ। বেজোসের ব্যবসার পরিধি এখন অনেক বড়। এবার সেই তালিকায় যোগ হতে পারে খেলাধুলা। এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের দল কেনার সঙ্গে বেজোসের নাম জড়িয়েছিল, তবে কোনো চুক্তি হয়নি। এবার ফুটবলে সেই সুযোগ তৈরি হয়েছে, আর ক্লাবটি ইংল্যান্ডের অন্যতম জনপ্রিয় দল লিভারপুল। অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী জোট লিভারপুলের প্রায় 1/3 শেয়ার কিনতে চাইছে। এই জোটে বেজোসের সঙ্গে আছেন ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা এদুয়ার্দো সেভেরিন। প্রায় 3 মাস ধরে লিভারপুলের বর্তমান মালিক ফ্যানওয়ে স্পোর্টস গ্রুপের সঙ্গে চলছে আলোচনা। চুক্তি হলে লিভারপুলের মূল্য হতে পারে প্রায় £4.5 বিলিয়ন। কিন্তু প্রশ্ন, লিভারপুল কেন? বেজোস নিজে এখনও এ বিষয়ে কোনো কারণ জানাননি। তবে ব্যবসার দিক থেকে লিভারপুল তার জন্য বড় সুযোগ হতে পারে। বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক, ইংলিশ প্রিমিয়ার লিগের বিশাল বাজার আর শক্তিশালী বাণিজ্যিক ব্র্যান্ড, সব মিলিয়ে লিভারপুল এখন বিশ্বের অন্যতম মূল্যবান ফুটবল ক্লাব। আর বেজোসের ব্যবসায়িক অভিজ্ঞতার সঙ্গে প্রযুক্তি ও বাণিজ্যিক দিক থেকে এই ক্লাবের সম্ভাবনাও হতে পারে বড় আকর্ষণ। তবে পুরো লিভারপুল কিনছে না বেজোস। প্রায় 1/3 অংশীদারিত্বের মাধ্যমে ক্লাবটিতে যুক্ত হওয়ার পথে তিনি। বাকি বড় অংশ ও ক্লাবের নিয়ন্ত্রণ থাকবে ফ্যানওয়ে স্পোর্টস গ্রুপের হাতেই। অ্যামাজন থেকে মহাকাশ, সংবাদ মাধ্যম থেকে এবার ফুটবল, জেফ বেজোসের বিনিয়োগের তালিকা যেন আরও বড় হতে চলেছে। আর চুক্তি চূড়ান্ত হলে লিভারপুল হতে পারে খেলাধুলার দুনিয়ায় বেজোসের নতুন সাম্রাজ্যের প্রথম অধ্যায়। নূরে জান্নাত, সময় সংবাদ। বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি। রোজারিওর এল প্রাদো কবরস্থানে শেষকৃত্য অনুষ্ঠিত হয় হোর্হে মেসির। এ সময় সেখানে শুধু পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। 68 বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মারা যান মেসির বাবা। গতকাল বেসরকারি কবরস্থান এল প্রাদোয়ে মেসি সিনিয়রের শেষকৃত্য হয় পারিবারিকভাবে। স্ত্রী আন্তোনেলা রুকুজো ও 3 ছেলেকে নিয়ে সেখানে উপস্থিত ছিলেন মেসি। গোপনীয়তার জন্য শনিবার দুপুর থেকেই সেখানে বন্ধ রাখা হয় সাধারণের প্রবেশ। কিন্তু নিরাপত্তার এই বেষ্টনী উপেক্ষা করে কবরস্থান এলাকায় ড্রোন ওড়ায় বুয়েন্স আইরেস ভিত্তিক কয়েকটি টেলিভিশন চ্যানেল। তারই জেরে এবার লিওনেল মেসির আইনজীবীরা নিতে যাচ্ছেন আইনি পদক্ষেপ। পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে মামলা করার প্রস্তুতি নিচ্ছে মেসির পরিবার। অ্যাথলেটিক্সের খবর, নিষেধাজ্ঞার ব্যাপারে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছে রাশিয়ার অ্যাথলেটিক্স ফেডারেশন। ইউক্রেনে হামলার জেরে 2022 সালে রাশিয়াকে নিষিদ্ধ করে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স। ওই সময় থেকে অ্যাথলেটিক্সের কোনো ধরনের আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিতে পারছে না রুশরা। এ নিয়ে বারবার বিভিন্ন মহলে ধর্ণা দিয়েও আন্তর্জাতিক মঞ্চে ফিরতে পারেনি তারা। রাজনৈতিকভাবে চাপ দিয়েও কাজ হয়নি। তাই এবার ইন্টারন্যাশনাল স্পোর্টসের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে রাশিয়া। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। টেস্ট সিরিজের আগে ভিন্ন আয়োজন ক্রিকেট অস্ট্রেলিয়ার। ডারউইনের সৈকতে দিন কাটালেন তাসকিন ক্যারিরা। সামর্থ্য প্রমাণে প্রস্তুত টিম টাইগার্স, ফুরফুরে মেজাজে অজিরা। বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে ধোঁয়াশা। সরকার আশ্বাস দিলেও সদুত্তর দিতে পারছে না বিসিবি। এখনো পরিষ্কার নয় বিসিসিআই এর অবস্থান। এবং এএফসি চ্যালেঞ্জ লিগে অভিষেক হচ্ছে ফর্টিস এফসির। প্রতিপক্ষ কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নিতে চায় বাংলাদেশি ক্লাব। এই ছিল খেলার সময়।